এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা, কোন দেশে যাবেন খালেদা জিয়া? জানাবো পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়। সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড নির্মম বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষে জানাবো নদী ও বন্যা আন্তর্জাতিক আদালতে ভারতের বিচার দাবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা, কোন দেশে যাবেন খালেদা জিয়া? দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মেডিকেল বোর্ড সাই দিলেই যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে নেওয়া হলে ৮ থেকে ১৩ ঘন্টা সময় লাগে, যুক্তরাষ্ট্রে প্রয়োজনে 18 থেকে 21 ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক অসুস্থতা বা সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে। বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে। বোর্ডের আরেকজন সদস্য বলেন, কাতারের কাছ থেকে বিমানে আনার চেষ্টা চলছে, নানা পর্যায়ে কথাবার্তা চলছে। সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনায় বেশি। এই চিকিৎসক বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা, তবে এর আগে তার পুরো শরীর চেক আপ করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে। প্রথমে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন। প্রতিদিন চিকিৎসকেরা নিয়ম করে বাসায় গিয়ে ফলো আপ করছেন। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা আসছেন, তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করছেন, পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার ঘুম, খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সঠিক মাত্রায় রয়েছে, তবে বয়সের কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা দেখা দেয়। রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গত জুনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরে তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। চিকিৎসা শেষে গত ২রা জুলাই এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ গত ৮ জুলাই হঠাৎ প্রেসার ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন। সেই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে তার লিভার সিরোসিস রোগের চিকিৎসা দিতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত জনসন হপকিন্স হাসপাতালের ৩ চিকিৎসক। ৪ বছর আগে সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে মুক্তির পর খালেদা জিয়াকে বিভিন্ন সময় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে। গত ৬ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এভার কেয়ার হাসপাতালে ১.৫ বছরেরও বেশি সময় ভর্তি থাকতে হয়েছে তাকে। গত ৩ বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও শেখ হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে সরকার। চিকিৎসকরা জানান, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এদিকে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শেঠি। বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় ১ দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারের রাজনৈতিক আশ্রয় রয়েছেন। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সবশেষ ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান শেঠি। সেই সময় তিনি অসুস্থ শাশুড়ির শয্যা পাশে ছিলেন। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়।
ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত ৩ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশি অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরো বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে, চলে আলোচনা। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক। মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান মামলার সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো, এই মামলায় সাজা দেওয়া আইন সম্মত হবে না। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান। গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন, আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেওয়া রায় পড়েননি। তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগের এই ঘটনা উলটপালট করে দেয় তার সবকিছু। কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে শায়েস্তা করার নানা আয়োজন চলছে। পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেওয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন, এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া। এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন গোয়েন্দারা। পিছু নেওয়ায় এক স্থানে বেশি দিন থাকতে পারেননি এক দেশেও। কয়েক দেশে ঘুরে 2022 সালে থিতু হন ফিনল্যান্ডে। ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করেছেন বিচারক মোতাহার হোসেন। হোয়াটসঅ্যাপে মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন রায় দেওয়ার আগে পরের দুর্বিষহ পরিস্থিতি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চুয়াডাঙ্গায় দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলার রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন। পরে 41 দিন আত্মগোপনে থাকতে হয় তাকে। 4 বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান, তাকেও দেখার সুযোগ হয়নি। 2 ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন। নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়েছে। 2013 সালের 17 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশি অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক মোতাহার। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না উল্লেখ করে মোতাহার হোসেন বলেন, রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় তারেক রহমানকে জড়ানো হয়। সম্পূরক চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল। তিনি বলেন, আমি বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার পরে মামলার নথি বিশদভাবে পর্যালোচনা করে দেখি তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই। এরপরও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে, সেই কারণে আমাকে বিচার করতে হবে। আমি বিচার কন্টিনিউ করি, সাক্ষ্য গ্রহণ করি। আসামের বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই, এভিডেন্স হলো জিরো। একজন সাক্ষীও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নাম উচ্চারণ করেনি, কোনো অভিযোগ দেয়নি। সেই মামলায় কি করে একজন আসামিকে সাজা দেওয়া যায়? মোতাহার হোসেন বলেন, দোষ না থাকার পরেও বিদেশি অর্থ পাচার মামলার রায়ে তাকে যেন তারেক রহমানকে সাজা দেওয়া হয়, সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন। দফায় দফায় আমাকে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে চাপ দিতে থাকেন। গোয়েন্দা সংস্থার লোকজনকে আমার পেছনে লেলিয়ে দেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তৎকালীন ডিজিএফআই প্রধানও আমাকে নানাভাবে চাপ দেন তারেক রহমানকে শাস্তি দেওয়ার জন্য। বলেন, আমি তাদের সবাইকে বলছি আমি আইন পর্যালোচনা করে আইন অনুসারে বিচার করব, ন্যায় বিচার হবে। তিনি বলেন, রায় ঘোষণার আগের শুক্রবারে আমার বাসায় গোয়েন্দা সদস্যরা আসলো। তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে। তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন সাহেবের বাসায় 2-4 মিনিট পরই দেখি জহিরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন। ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করলো, পিস্তল বের করে গুলি লোড করছে, নাড়াচাড়া করছে, বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে 8টি গুলি বের হয়। এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো। আমি ভীত সন্তুষ্ট হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়েছেন। দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে তারেক রহমানকে খালাস দিয়ে কেউ নিস্তার পাবেন না। তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি, স্যার, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স, একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও
নামও বলে নাই, তার নামই উচ্চারণ করে না, কোনো সুযোগ দেয়া বা অভিযোগ দেয়া তো দূরের কথা, তার নামই নাই এভিডেন্সে। আমি কিভাবে পানিশমেন্ট দেব? আমি বললাম আমি এই রায় লিখতে পারবো না। তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন, স্যার কি করা যায়? স্যার আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বললেন, না আমি রায় লিখতে পারবো না, মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে। তখন জহুরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন, আমি বাসায় বসে রায় লিখি, তারেক রহমানকে খালাসে দেওয়ার রায় লিখি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।